প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অতিথির স্মৃতি গল্পটি থেকে। আমরা প্রথমে গল্পটি আলোচনা করব এবং গল্পটি আলোচনার শেষে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওটিতে আমরা এমনভাবে পড়ব যে সৃজনশীল প্রশ্ন যেখান থেকে যেভাবে আসুক সেই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে, কোনো ধরনের হেল্পিং গাইড ছাড়াই। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি চাও তোমরা তোমাদের ইমেইল নাম্বারটা কমেন্টসে দিতে পারো। আমি তোমাদেরকে ইমেইল করে 10টি সৃজনশীল প্রশ্নের একটি শিট দিতে পারি, যেটি তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। এবং তোমরা যদি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমরা দেখবে যে তোমাদের এই যে সৃজনশীল লেখার অ্যাবিলিটিটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তোমাদের প্রশ্নের কোনো ভয় হবে না। পরীক্ষার সময় যে স্যার বিভিন্ন তোমরা তো দেখা যাচ্ছে টিচারদের সাথে যোগাযোগ করো যে সাজেশনের জন্য, সে সাজেশনেরও তোমাদের প্রয়োজন হবে না। তো আমরা এখন প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেব। দেখো, বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় কালজয়ী সাহিত্যিক। তিনি 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, অর্থাৎ 1876 সালে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা উপন্যাসে তার অবদান অনেক। তিনি জীবিকার সন্ধানে প্রথমে বর্তমানে যে মায়ানমার, সে সময় রেঙ্গুন ছিল বার্মা, তো সেখানে তিনি অবস্থান করেন। সেখানে তিনি 1903 থেকে 1916 সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং সেখানে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তোমরা হয়তো জেনে থাকবে এক সময় কিন্তু মায়ানমারের আরাকান যে রাজ্যটা, তো এখানে কিন্তু মানে প্রচুর সাহিত্য চর্চা হতো। এই যে আমাদের আলাওল, মাগন ঠাকুর, এরা কিন্তু আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন, তারা সেখানে সাহিত্য চর্চা করত। এবং তিনি 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশ করেন এবং এই বড় দিদি উপন্যাসটি প্রকাশের সাথে সাথে তার সাহিত্যিক যে খ্যাতিটা সেটি অনেক বৃদ্ধি পায় এবং সাহিত্যিক হিসেবে তিনি সর্বস্তরে পরিচিতি লাভ করেন। এরপরে তিনি একাধারে একের পর এক বিভিন্ন ধরনের গল্প উপন্যাস লিখতে থাকেন এবং তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একসময় জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডিগ্রি লাভ করেন। আর তার যে বিভিন্ন গল্পে এবং তার যে বিভিন্ন উপন্যাস, অর্থাৎ তার সাহিত্যে কিন্তু প্রধানত যে আমাদের পারিবারিক জীবনের যে সমস্যা, সামাজিক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা, এই সমস্যাগুলোকে কেন্দ্র করে কিন্তু তিনি তার সাহিত্য রচনা করেন। সমাজের মানে নরনারীর, সমাজের মানুষের বাস্তব অবস্থা তার লেখায় কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই যে বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত সমাজের যে মানে বাঙালি মধ্যবিত্ত সমাজের যে জীবনভঙ্গিমা, যে জীবনবোধ, তার লেখায় কিন্তু সেটি সুন্দরভাবে সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। এছাড়াও তার দেখা যাচ্ছে যে শরৎচন্দ্র কিন্তু তার অনেক গল্পে অনেক ট্র্যাজেডি গল্প রচনা করেছেন। বিশেষ করে তার গদ্য সাহিত্যগুলোতে অনেক ট্র্যাজেডির ধারা প্রকাশিত হয়েছে। তার সামাজিক উপন্যাস আছে, আত্মজীবনীমূলক উপন্যাস আছে, যেমন আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্তর অনেকগুলো পর্ব আছে। তো তারপর রাজনৈতিক উপন্যাস আছে, বিবর্তনমূলক উপন্যাস আছে। তার উপন্যাসগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। যেমন তার উপন্যাসের ভিতরে বিশেষ করে আছে বড় দিদি, বিরাজ বউ, পল্লী সমাজ, চন্দ্রনাথ, এরপর দেবদাস তার বিখ্যাত একটা উপন্যাস। এরপরে দত্ত বামুনের মেয়ে, দেনা পাওনাটাও খুব সুন্দর একটা উপন্যাস। নববিধান, বিপ্রদাস, এগুলো তার অনেক উপন্যাস এবং তার উপন্যাসগুলো বিশেষ। এরপরে গৃহদাহ আছে, শেষ প্রশ্ন আছে। তো তার এই উপন্যাসগুলো পড়লে একাধারে নিঃশেষে পড়ে শেষ করে দেওয়া যায়। তো এছাড়াও দেখো, তোমাদের এখানে আমাদের আছে কি,
আচ্ছা, তিনি 1938 সালে মৃত্যুবরণ করেন। আর তিনি কিন্তু 1907 সালে হচ্ছে বড়দিদি উপন্যাসটি প্রকাশ করেন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে লেখক পরিচিতি থেকে, যে শরৎচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন। এরপরে শরৎচন্দ্র কিন্তু একজন দারিদ্র লেখক ছিলেন, দারিদ্রতার কারণে তিনি কিন্তু বেশি লেখাপড়াও করতে পারেননি এবং জীবনের সন্ধানে খুব অল্প বয়সে তাকে বের হয়ে আসতে হয়। এরপরে হচ্ছে আর কি কি প্রশ্ন হতে পারে, যে জীবিকার সন্ধানে তিনি প্রথম জীবনে কোথায় গমন করেন এবং কোথায় তিনি প্রথম সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং কত সালে প্রকাশিত হয়। এরপরে তার কিছু উপন্যাসের নাম তোমরা মুখস্থ করবে, এখানে যেগুলো দেওয়া আছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত কিন্তু 4টি পর্ব। এরপর গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। এখন আরেকটি প্রশ্ন আসছে, যে কোথা থেকে তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেওয়া হয়, প্রদান করা হয়। এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, মনে রাখবে। আরেকটি প্রশ্ন আছে, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি দান করেন বা কোন উপাধি প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট ডিগ্রি বা ডিলিট উপাধি লাভ করেন। আর তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1938 সালে। আচ্ছা, তো তার রচনায় কিন্তু আমরা জীবিকার মানে জীবন জীবিকার একটা বিষয় আমরা লক্ষ্য করি। তো তেমনি অতিথি স্মৃতি তার রচিত একটি গল্প, যে গল্পে দেওঘরের যে গল্পটি দেওঘরের স্মৃতি নামে প্রথম প্রকাশিত হয়, তারপরে সেটি সংশোধন করে ঈষৎ পরিমার্জন করা হয় এবং তারপরে সেটির নামকরণ করা হয় অতিথির স্মৃতি। তো এই গল্পে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্ববোধী সম্পর্ক সৃষ্টি হয়। লেখক দেখিয়েছেন যে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এ সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি মমতা শিখতে হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে আমরা সেই সম্পর্কের বিচিত্র রূপই দেখতে পাই। তো এই গল্পে মনে করো যে একটি প্রাণী হচ্ছে কুকুর। হ্যাঁ, তো সেই কুকুরটি লেখক হচ্ছে যখন অসুস্থ হয়ে যায়, এক সময় অসুস্থ হয়ে যাওয়ার পরে দেবভোগে তিনি যান, গিয়ে সেখানে একটু বায়ু পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। তো সেখানে একটা কুকুরের সাথে তার পরিচয় হয়, সেই কুকুরটির সাথে তার অনেক দিনের সখ্যতা গড়ে ওঠে। তো সেই গল্পটি আমরা এখন জানবো এবং পড়ব। তো প্রত্যেকে তোমরা যারা আছো বই বাহির করো, বই থেকে তোমরা অনেক কিছু মানে আমি যে প্রশ্নগুলো বলবো অবশ্যই দাগিয়ে রাখবে। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও আমিও এসেছি। অর্থাৎ একজন অসুস্থ, ধরেন আমরা লেখকই ধরে নিলাম যে লেখক অসুস্থ হয়ে বায়ু চিকিৎসক বললেন যে আপনি যদি বায়ু পরিবর্তন করেন, অর্থাৎ এক স্থান বায়ু পরিবর্তন বলতে কোনো স্বাস্থ্যকর স্থানে গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কিছুদিন কাটানো, জীবনযাপন করা সেখানে, তাহলে মানুষের সুস্থতা আসে। এটা খুব ফলপ্রদ একটা চিকিৎসা। তো বায়ু পরিবর্তনের জন্য লেখক মানে চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য কোথায় এসেছে? আচ্ছা, বায়ু পরিবর্তনের জন্য হচ্ছে চিকিৎসক লেখককে পরামর্শ দিয়েছেন। তো এখন বলছে যে বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও আমিও এসেছি।
প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাস মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যাহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দুদিন এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলে না তো? এদেশে ব্যাধের অভাব নাই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুষে গেল। এখন আমরা কি দেখছি যে লেখক যেখানে থাকে সেই বাড়িটা কেমন? প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বাড়ি। এরপরে লেখক মানে তার বাড়ির পাশে একজন একঘেয়ে সুরে ভজন শুরু করে। কয়টার দিকে? রাত্রি 3টা থেকে। তাহলে রাত্রি 3টা থেকে কি হয়? একজন একঘেয়ে সুরে ভজন শুরু করে। এবং লেখকের ঘুম ভেঙে যায় কেন? অবশ্যই দাগিয়ে নাও প্রশ্নগুলো। লেখকের ঘুম ভেঙে যায় কেন? একজনের রাত 3টের সময় একজনের একঘেয়ে সুরের ভজন শুনে লেখকের ঘুম ভেঙে যায়। এরপরে কি হয়? ধীরে ধীরে যখন রাত্রি শেষ হয় তখন পাখিদের আনাগোনা শুরু হয়। কখন পাখিদের আনাগোনা শুরু হয়? যখন রাত্র শেষ হয় তখনই পাখিদের আনাগোনা শুরু হয়। এরপর লেখক কি দেখলেন? যে পাখিদের মধ্যে লেখকের মতে পাখিদের মধ্যে সবচেয়ে আগে ওঠে কে? দোয়েল। এখন এরপরে কি আসে? বুলবুলি, শ্যামা, শালিক, বিভিন্ন ধরনের পাখি আসে। এখন সবচেয়ে দেরিতে আসে কোন পাখি? সবচেয়ে দেরিতে আসে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি, যা একটু দেরি করে আসতো। এবং এই পাখিটি কোন গাছে বসতো? ইউক্যালিপটাস গাছে। এরপর কখন পাখিটি আবার পাখি দুটিকে লেখক আবার পুনরায় দেখতে পান? ঠিক 3 দিনের দিন আবার পাখি দুটিকে দেখতে পান লেখক। এখন লেখকের ভাবনা ঘুচে যাওয়ার কারণ কি? লেখকের ভাবনা ঘুচে যাওয়ার কারণ হচ্ছে কোন পাখি যেন? বেনে বউ পাখি দুটোকে আবার আসতে দেখে। এখন এখানে একটা কথা আছে যে এখানে ব্যাধের অভাব নাই। ব্যাধ অর্থ কি? ব্যাধ শব্দের অর্থ হচ্ছে শিকারী, যারা শিকার করে এবং পাখির চালান দেওয়া, অর্থাৎ পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় শিকার করে নিয়ে অন্য জায়গায় সেগুলো বিক্রি করে দেয়। এমনই করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে দেখি। অর্থাৎ লেখক এত অসুস্থ যে তিনি হাঁটতে অতটা ঘুরে বেড়াতে পারেন না। তো বেড়াবার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো বা বাইরে যাওয়া। কিন্তু যাদের সামর্থ্য আছে, যারা হাঁটাচলা করতে পারে ভালোভাবে, তাদের দেখে লেখক তাদেরটা দেখেন। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। মধ্যবিত্ত কি? মধ্যবিত্ত হচ্ছে যারা অনেক বেশি ধনীও না, আবার
অনেক বেশি নিডি গরিবও না, মোটামুটি তাদের সংসার চালানোর মতো ইনকাম আছে এবং তার দ্বারা তারা সুখে শান্তিতে চলাচল করতে পারে, এদেরকে মধ্যবিত্ত বলা হয়। তো আমার একটা কবিতা আপলোড করা আছে, আমি নিম্ন মধ্যবিত্ত বলছি। তো এই কবিতাটা তোমরা শুনতে পারো, তাহলে নিম্ন মধ্যবিত্ত সম্পর্কে তোমাদের একটা ধারণা আসতে পারে তাদের সংসারটা কেমন হয়। এমন হতে পারে এই কবিতা থেকে না, ঠিক আছে, এটা সৃজনশীল অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, যাই হোক, তো দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে প্রীতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। তাহলে যারা বাহির হতো তাদের মধ্যে কাদের সংখ্যা বেশি থাকতো? মেয়েদের সংখ্যা বেশি থাকতো। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। প্রথমে কোন মেয়েরা হাঁটতে বের হতো? পা ফুলো ফুলো একদল অল্প বয়সী মেয়ে, যাদের পা একটু ফুলে ফুলে গেছে। বুঝতাম এরা বেরিবেরির আসামি। তাহলে যাদের পা ফুলে গেছে তারা বেরিবেরি নামক একটা রোগ, সেই রোগের আক্রান্ত হয়েছে। তাই লেখক এখানে বলছে যে বেরিবেরির আসামি। ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, যেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর, কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজেদের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখে চাহনি। এখন তাহলে আমরা কি দেখছি? এখানে কিন্তু কিছু অসুস্থ মানুষের কথা বর্ণনা করা হয়েছে। প্রথমে আমাদের একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই গল্পের প্রথম অংশে কিন্তু আমরা দেখছি যে লেখক চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য এক জায়গায় আসছেন। এখন সেইখানের আবহাওয়া, সেইখানের পরিবেশটা কিন্তু প্রথমেই বর্ণনা করা হয়েছে, সেইখানের প্রকৃতিটা, অর্থাৎ সেখানের পারিপার্শ্বিক যে আবহাওয়া, সেখানে গাছগাছালি, পাখি, প্রাণী সম্পর্কে কিন্তু প্রথমেই এখানে বর্ণনা করা হয়েছে। এবং তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা বিষয় দেখছি, অন্য কিছুর বর্ণনাতে না গিয়ে লেখক কিন্তু প্রথমেই পাখিদের অর্থাৎ প্রাণীদের বর্ণনায় শুরু করেছেন। এর পরের প্যারাতে কিন্তু আমরা দেখছি যে সেখানে অসুস্থ মেয়েদের বা অসুস্থ মধ্যবিত্ত সমাজের অসুস্থদের একটা চিত্র কিন্তু সেখানে ফুটে উঠেছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করে পড়বে যে প্রকৃতির বর্ণনাটা কেমন। এখান থেকে কিন্তু উদ্দীপক আসবে, জ্ঞানমূলক আসবে। হ্যাঁ, আমি তোমাদেরকে যেভাবে বলছি এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে, যে প্রকৃতিকে সেখানে কোন ধরনের পাখি আসে, কোন পাখি দেরিতে আসে, আগে আসে, পরে আসে, এটা মনে রাখবে। এবং তোমরা এই যে অসুস্থ মানুষদের যে চেহারা, তাদের যে কষ্টটা, সেটা কিন্তু আসতে পারে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি, যে কি সেখানে যারা বেরি রোগে আক্রান্ত তারা খুব কষ্টে তাদের যে শরীরের বিকৃত অংশটা অর্থাৎ যে ফুলে উঠেছে এটা ঢাকার জন্য মোজা পরছে, ঝুল করে কাপড় পরছে। এবং হচ্ছে লেখক এখানে আরও একটা মেয়ের কথা বলা হয়েছে, যে যার সে শুধু একা বাইর হতো এবং তার সাথে 3টি ছোট ছোট ছেলে মেয়ে। সেই মেয়েটার বয়স হয়তো 24 থেকে 25 হবে, কিন্তু দেহ যেমন শীর্ণ এবং মুখ তেমনই পাণ্ডু, অর্থাৎ মুখটা অনেক বিবর্ণ বিমর্ষ হয়ে গেছে, অর্থাৎ অসুস্থ মানুষ, এবং শীর্ণ অর্থাৎ অনেক চিকন হয়ে গেছে, গায়ে রক্ত মাংস নেই এমন বললে চলে, এই অবস্থাটাকে বোঝানো হয়েছে। তো তার নিজেরই চলার শক্তি নেই, তারপরেও তিনি ছোট ছেলেটিকে কোলে নিয়ে চলেন, যদিও কারণ সে হাঁটতে পারে না, ফিরে আসবারও ঠাঁই নেই, অথচ কি, এবং সেই মেয়েটির চোখে লেখক অনেক ক্লান্তির একটা ভাব লক্ষ্য করছে। তো সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি
কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম। অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী, কিন্তু হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক। যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। এখন আমরা দ্বিতীয় প্যারাতে কি দেখছি, সন্ধ্যারও কিছু আগে যখন হচ্ছে লেখক দেখছে যে কিছু মানে বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছে, অর্থাৎ ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে। এখানে কি বলছে দেখো, ক্ষুধাহরণ কি, অর্থাৎ ক্ষুধা নিবারণ। ক্ষুধাটা যেন হরণ করা, মানে ক্ষুধাটাকে শেষ হয়ে যায়, ক্ষুধাটা যেন না লাগে, তার কর্তব্যটা। তাহলে তার কর্তব্য কি? ক্ষুধা না লাগার প্রথম কাজ হচ্ছে কি, তার হচ্ছে খেতে হবে। তো খাওয়ার জন্য ইনকাম করতে হবে, সেই অর্থাৎ সে তার ইনকামের যে সংস্থায় যেখানে কাজ করে, তার ওই কাজ থেকে বাসায় ফিরছে সে অনেক দ্রুত পদেই। এরপর আবার বলছে কি, সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। এবং সম্ভবত এদের বাত নামে এক ধরনের ব্যাধিও আছে, মানে অসুখ আছে। ব্যাধি মানে অসুখগ্রস্ত, মানে যার বাতের অসুখ হয়, বাতজনিত কারণে যে অসুস্থ, সে তাকে বলা হয় বাত ব্যাধিগ্রস্ত। সরি, এক মিনিট পানি খেয়ে নিই। তো লেখক সেদিন একটু বাইরে গিয়েছিলেন। বাইরে থেকে আসার সময় সে হঠাৎ পিছে ফিরে দেখে যে একটা কুকুর। তো সে কুকুরটা দিকে যখন তাকিয়েছে, তখন কুকুরটা থেমে গেছে, গিয়ে লেজ নাড়ছে। লেখক তাকে প্রশ্ন করলেন যে, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকারের এই পথটায় আমাকে কি বাড়ি পৌঁছে দিতে পারবি তো? কিন্তু লেখকের কথা শুনে সে লেজ নাড়তে লাগলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। লেখক যখন বাড়িতে পৌঁছে গেছে, তখন ভিতরে ডাকছে যে, কি রে, যাবি আমার সঙ্গে? ভিতরে আয়। তো কুকুরটা আসেনি। কুকুরটাও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছু, এবং সে যে একটা অচেনা বাসায় যে যাবে, যদি আবার তাকে প্রহার করা হয়, এই ভয়ে সে, অর্থাৎ প্রহার অর্থাৎ তাকে যদি মার দেওয়া হয়, পিটানি দেওয়া হয়, ধমক দিয়ে বাহির করে দেওয়া হয়, তো এই ভয়ে সে আর যায়নি। পরে লেখকের দারোয়ান যখন গেটটা বন্ধ করতে যাচ্ছে, তখন দারোয়ানকে লেখক বলে দিচ্ছে যে, ঠিক আছে, আজকে গেট বন্ধ করতে হবে না, দেখো সে আসে কি না, যদি আসে তাহলে ওকে খেতে দিস। তো ঘন্টাখানেক পর লেখক আবার ওই দারোয়ানের কাছে খোঁজ নিচ্ছে যে সে কুকুরটা কি আসছিল। পরে বলছে যে না। এবং কুকুরের একটি বর্ণনা কিন্তু আমরা এখানে পেয়েছি যে কুকুরটা বয়স হয়ে গেছে, কিন্তু দেখে বোঝা যায় যৌবনে অনেক মানে হৃষ্টপুষ্ট ছিল, অনেক শক্তিশালী ছিল। এরপর দেখো, পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে ডেকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে এমনি তেমনই লেজ নাড়তে লাগলো।
বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল। অর্থ বোধহয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। এখন পরের দিন সে লেখকের বাসায় আসছে। আসার পরে লেখক তাকে খেতে দেওয়ার জন্য বলছে, সে খেয়েছেও, এবং লেখক এখানে বলছে যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। অর্থাৎ এখানে কি বলছে, আমি তাকে একবেলার জন্য ডাকলাম, আর সে আমার কি করছে যে সে সারা রাতই বসে আছে এখানে। তো এই জন্য লেখক এটি একটি দুষ্টামি করে কথাটা বলছে। তো লেখক বলল যে ঠিক আছে, ও যদি না যায় তোমরা ওকে তাড়িয়ে দিও না, থাকলে থাক, তোমরা ওকে খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তার উপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞেস করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে হয় মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না। তাই ও জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না। তাই ও সুমুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। এখন কি বলছে যে তার লেখক বলছে যে আমার বাসায় এমনি অনেক খাবার অতিরিক্ত থাকে, তো এই খাবারটা যদি কুকুরটাকে দেওয়া হয় তাহলে সে অর্থাৎ তার যে অতিথি, তাকে সম্মান করে বলছে যে এই অতিথিটাকে যদি দেওয়া হয় তাহলে খাবার নষ্ট হবে না। তো লেখক এটা যখন বলছে তখনই লেখক জানতে পারছে যে এই বাগানের যে মালিনী, তার বউ হচ্ছে প্রতিদিন তাদের এই খাবারটা নিয়ে যায়, এবং তারা সেটা খাওয়া দাওয়া করে। তো পরে লেখক জানতে পারে যে মালির ওই বউটা তাকে মেরে ধরে বাহির করে দেয়, এবং এজন্য সে তাকে বাগানেও ঢুকতে দেয় না, এবং তাই সে সুমুখের পথের ধারে বসে কাটায়। সুমুখ বলতে কি, সামনে পথের ধারে, সামনে অর্থাৎ গেটের সামনে পথে বসে সে কাটায়। এবং আমার চাকরদেরও তাতে সায় ছিল। বলতে কি, মালির বউ যে তাকে বাহির করে দিয়েছে এটাতে চাকররাও খুশি। হঠাৎ শরীরটা খারাপ হলো, 2 দিন নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। জিজ্ঞেস করলাম, খাওয়া হয়েছে তো তোর? না, খাওয়া হয়েছে তো রে, কি খেলি আজ? তো হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চাই। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালির বউ
ওরে তাড়িয়ে দিয়েছে যে, আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব কি হলো? মালির বউ চেটেপুটে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালির বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হয়ে ওপারের বারান্দার থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। লেখকের শরীরটা হঠাৎ করে খারাপ হয়। এর ফলে লেখক কিছুদিন 2 দিন বাইরে যেতে পারে না। এই জন্য লেখকের কথা মনে করে অতিথি, অর্থাৎ সেই কুকুরটা, চাকররা যখন ঘুমিয়ে পড়েছে, হঠাৎ লেখকের রুমের সামনে চলে এসেছে এবং দেখে যে তার চোখ দুটো ভিজে ভিজে, এবং লেখক এ কারণে তার সকল চাকরদের ডাক দেয় এবং জানতে পারে যে কুকুরটাকে তারা খেতে দেয় না। পরে লেখকের ইসে ব্যবস্থায় কুকুরটি তার বাড়িতেই থাকার স্থান পায় এবং প্রতিদিন বিকালে লেখক সাথে সে ঘুরতে বেড়ানোর জন্য সে লেখকের পথ চেয়ে থাকে। শরীর সারল না। দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু 2 দিন দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কী রে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল। কি জানি মানে তার কি। এখন লেখকের শরীরে সুস্থ হয়নি, তো তারপরেও দেওঘর থেকে তাকে বিদায় নিতে হবে। এজন্য সে বিদায় নেওয়ার দিন কুকুরটা খুব ব্যস্ততার সহিত তার কাজকাম ছোটাছুটি করে এবং খুব উৎসাহের সাথে। এবং লেখক গাড়িতে করে যখন স্টেশনে পৌঁছলো, আগে আসলে স্টেশনে তো ট্রেনে যাওয়া আসা করতো সবাই, তো যখন স্টেশনে পৌঁছালো তখন গিয়ে দেখে যে কুকুরটাও সেখানে দাঁড়িয়ে আছে অতিথি, এবং সে দাঁড়িয়ে লেজ নাড়ছে। তো লেখক প্রশ্ন করলেন, কী রে, এখানেও এসেছিস? সে জবাবে লেজ নাড়লো। এখন সে যে লেজ নাড়ার মধ্যে দিয়ে কী বুঝিয়েছি, লেখক এটা আসলে সে সময় বুঝতে পারেনি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাওয়ার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম ট্রেন স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল। বাইরে ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ। ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে 2-3 দিন তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো এক ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। দেখো কি বলছে এখানে, যে লেখক যখন স্টেশনে যায় কুকুরটাকে দেখতে পায় এবং লেখক সবাইকে বকশিশ দিতে পারে, কিন্তু কুকুরটাকে কোনো বকশিশ দিতে পারে না। তো লেখক যাওয়ার সময় ভাবে ট্রেন ছেড়ে দিয়েছে। লেখক ভাবতেছে যে এই শহরে সবচেয়ে নগণ্য অর্থাৎ তুচ্ছ জীব হয়তো তার এই অতিথি। কিন্তু লেখক মনে মনে ভাবলো যে আজও সে বাড়িতে ফিরে যাবে, গিয়ে আমার বাড়ির সামনে যাবে, গিয়ে দেখবে যে গেট বন্ধ, তাকে কেউ ঢুকতে দেবে না। এবং হয়তো বা কোনো সময় গেট যদি খোলা পায় তাহলে সেই ফাঁকে লেখকের ঘরের সামনে গিয়ে উঠবে এবং গিয়ে খুঁজে দেখবে লেখকের সেই ঘরটা, লেখক সেখানে আছে কিনা। তো এখানে দেখো, আমরা এখানে কি দেখছি যে একটা প্রাণী, তাকে কিছুটা আদর দিয়েছে লেখক, তাতেই সে কত ভক্ত হয়ে গেছে। তো বিশেষ করে আরেকটা জিনিস তোমরা অবশ্যই জানো, কুকুর কিন্তু পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে যে সমস্ত প্রাণী
তার প্রভুদের অর্থাৎ মনিবদের যে পালন করে তার ভক্ত হয়, বিশ্বস্ত হয়। কুকুর অন্যতম। কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী খুব কমই আছে। এরপরে দেখো এখানে আমরা কিছু শব্দ পেয়েছি যার অর্থগুলো এখন জেনে নেব। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। ভজন। ভজন হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন। এটি প্রার্থনামূলক গান। দোর অর্থ হচ্ছে দরজা বা বাড়ির ফটক। কুঞ্জ অর্থাৎ লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। বেরি বেরি হচ্ছে শোথ জাতীয় রোগ, যাতে হাত পা ফুলে যায়। আসামি এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে। মালি মালা রচনাকারী বা মালাকর, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। মালিনী মালির স্ত্রী। আর এই পাঠটি আমাদের পাঠের উদ্দেশ্য হচ্ছে এই পাঠটি পঠনের মধ্য দিয়ে আমরা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে তাদের প্রতি সহানুভূতিশীল হব। ঠিক আছে, তো এখন আমরা একটা সৃজনশীল দেখব। সৃজনশীলটা হচ্ছে সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো দেখো আসমা কয়েকটি হাঁস কিনে বাড়িতে নিয়ে আসে। কয়েকদিনের মধ্যে হাঁসগুলোর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন সকালে সে দেখে হাঁসগুলো ঘরের মধ্যে মরে আছে। তা দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং পাগলের মতো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটি পড়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে, ঢাকার। আচ্ছা, তো এখানে প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটি আছে তার জন্য প্রশ্ন করা হয়েছে, সবচেয়ে ভরে ওঠে কোন পাখি? সবচেয়ে ভরে ওঠে আমরা কিন্তু পড়েছিলাম। বলো তো, আমি প্রশ্নের উত্তরটি দেবো না, তোমরা কমেন্টসে এখনই জানিয়ে দাও। যে যখনই দেখবে অবশ্যই এই প্রশ্নটির উত্তর না দিয়ে কেউ পরবর্তীটা দেখবে না। তো সবচেয়ে ভরে ওঠে কোন পাখি সেটি জানিয়ে দাও। লেখক কেন বাড়ির ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না? তো দেখো অতিথির প্রতি আমরা এখানে এইটা দুইটি প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারায় আমরা লিখতে পারি, অতিথির প্রতি মমতার টান সৃষ্টি হয় লেখক অতিথির প্রতি মমতার টান সৃষ্ট হয় লেখক তাকে ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পাচ্ছিলেন না। এরপর চিকিৎসকের কথা মতো আমরা দ্বিতীয় প্যারাতে লিখতে পারি, চিকিৎসকের কথা মতো বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসে লেখক একটি কুকুরকে সঙ্গী হিসেবে পান। কুকুরটিকে তিনি অতিথি হিসেবে বর্ণনা করেছেন। কুকুরটি হয়ে উঠেছিল তার একাকী জীবনের সঙ্গী। ফলে সেখান থেকে চলে আসার সময় কুকুরটিকে ছেড়ে আসতে লেখক কষ্ট অনুভব করেছিলেন। আর তার ট্রেন ছেড়ে দিলেও লেখক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে খুঁজে পাচ্ছিলেন না। এর পরবর্তীতে আমাদের যেটি অনুধাবনমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন সেটি হচ্ছে উদ্দীপকের সাথে অতিথি স্মৃতি গল্পের সাদৃশ্য নিরূপণ করো। এটি আমাদের 3টি প্যারা করে লিখতে হবে, নাম্বার 3। তো প্রথম প্যারা আমরা জ্ঞানমূলক প্রশ্নের মতো উত্তর দেব যে উদ্দীপকের প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের দিকটির প্রসঙ্গে অতিথি স্মৃতি গল্পের সাদৃশ্য রয়েছে। তোমরা অনেকে উত্তর দাও যে নিম্নে এটি ব্যাখ্যা করা হলো, যে কোন বিষয়টি মিল আছে এটি ব্যাখ্যা করা হলো। এটি কোনো নাম্বার পাবে না, এটি অবশ্যই এভাবে লিখবে না। এরপর দেখো অতিথির স্মৃতিগল্পে আমরা দ্বিতীয় প্যারাতে লিখতে পারি, অতিথির স্মৃতিগল্পে কথক বিকেলবেলা বাইরে হাঁটতে বের হলে ফিরে আসার পথে একটি কুকুর তার পিছু নেয়। কথক তাকে অতিথির মর্যাদা দিয়ে বাড়ি এনে খাবার খেতে দেন। এরপর থেকে কথক বাইরে গেলে প্রতিদিনই কুকুরটি তার সঙ্গী হয়। এমনকি কথকের বিদায়বেলাতেও কুকুরটি তার সঙ্গে স্টেশনে আসে। কথক ও মমতার সঙ্গে তার এই স্মৃতি রোমন্থন করেন এবং অতিথির প্রতি তার এই প্রবল স্নেহ প্রকাশ পায়। এখানে উদ্দীপকের আসমা কয়েকটি হাঁস কিনে নিয়ে আসে। আমরা তৃতীয় প্যারাতে লিখতে পারি এভাবে যে উদ্দীপকের আসমা কয়েকটি হাঁস কিনে নিয়ে আসে। সে হাঁসগুলোকে খুব ভালোবাসে। কয়েকদিনের মধ্যে হাঁসগুলোর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু একদিন সকালে হাঁসগুলো মরে পড়ে থাকা দেখে
সে কান্নায় ভেঙে পড়ে। তার আদরের হাঁসগুলো মরে যাওয়া যে সে মেনে নিতে পারে না। তাই বলা যায় পোষা প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের দিকটি উদ্দীপকের সঙ্গে অতিথি স্মৃতি গল্পের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। এরপর এখানে আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের আসমা ও অতিথি স্মৃতি গল্পের লেখকের ভাবগত সাদৃশ্য থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো আমরা এখানে কিভাবে দিতে পারি প্রশ্নটির উত্তর, যে আমরা এই প্রশ্নটি কিন্তু উচ্চতর দক্ষতামূলক, এখানে হচ্ছে আমাদের 4টি প্যারাতে উত্তর করতে হবে। তো অতিথি স্মৃতি গল্পে একটি অবহেলিত প্রাণীর প্রতি কথকের মমতার দিকটি প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকের ভাবের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ হলেও প্রেক্ষাপট ভিন্ন। আমরা 2 নম্বর প্যারাতে এটা লিখতে পারি যে অতিথি স্মৃতি গল্পে বায়ু পরিবর্তন করতে এসে কথকের সঙ্গে হঠাৎ করে কুকুরের দেখা হয়। অতিথি হিসেবে কুকুর বাড়ি এনে তাকে বাড়িতে নিয়ে আসে, চাকরদের বলে দেয় তাকে যেন খাবার দাবার দেওয়া হয়। এবং বিদায়বেলায় সবার মতো অতিথি কুকুরটিকেও কথককে বিদায় জানাতে আসে, কুকুরটিও যে আমাদের লেখককে বিদায় জানাতে আসে। আর এই স্মৃতিগুলোই পরবর্তীতে কথকের মনে কাতরতা সৃষ্টি করে। উদ্দীপকে আসমার মধ্যেও কথকের মতো পোষা প্রাণীর প্রতি ভালোবাসার পরিচয় পাওয়া যায়। সে কয়েকটা হাঁস কিনে নিয়ে আসে এবং তাদের প্রতি তার মমতার সৃষ্টি হয়, এবং কিছুদিন পর যখন সে দেখে যে হাঁসগুলো মারা গেছে, তখন সে শোকে বা দুঃখে অসুস্থ হয়ে যায়, কারণ হাঁসগুলোকে সে সত্যিই ভালোবেসেছিল। এখন দেখো, এখানে আমাদের 4র্থ নম্বর প্যারাতে তোমার নিজের মন্তব্যটা প্রকাশ করতে হবে। যে উদ্দীপক ও অতিথি স্মৃতি গল্পে বিষয় পর্যালোচনা করে বলা যায় যে উদ্দীপকের আসমা গল্পের কথকের মতোই প্রাণীর প্রতি স্নেহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তবে কথক দেওঘর ঘুরতে এসে অবহেলিত এক কুকুরের সাথে সখ্য গড়ে তোলেন, যেখানে উদ্দীপকে পোষ্য প্রাণীর ছিল কয়েকটি হাঁস। অতিথির প্রতি কথকের সহমর্মিতার মধ্য দিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আর হাঁসগুলোর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আসমার। কথকের বিদায়ের দিন কুকুরটিও স্টেশনে আসে তাকে বিদায় জানাতে, কিন্তু আসমার হাঁসগুলো মারা যায়। সুতরাং বলা যায় উদ্দীপকের অতিথি স্মৃতি গল্পের প্রাণীর প্রতি স্নেহের দিকটি প্রকাশ পেলেও প্রেক্ষাপটটি ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এরপর তোমাদের আরেকটি সৃজনশীল, এটাও খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এই সৃজনশীলটা তোমাদের দেওয়া থাকবে উত্তর সহ, তোমরা সেখানে অবশ্যই দেখে নেবে। যে সৃজনশীলটা আমি বলছি যে দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ, তুই আমার ছেলে, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা জড়িয়ে আরামে চোখ বুজে থাকে। তো তোমরা আরেকটি গল্প পড়তে পারো, যে মহেশ গল্পটি কিন্তু পড়তে পারো। মহেশ গল্পটি অবশ্যই পড়বে, খুব সুন্দর একটি গল্প। এখানেও কিন্তু পোষা প্রাণীর প্রতি মমতা এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী পরিবারের যে দারিদ্র দুর্দশার কথা খুব চরমভাবে অনেক বাস্তবতার যে একটা চিত্রলেখ এখানে ফুটিয়ে তুলেছেন, তোমরা সেটি দেখতে পাবে। তো এখানে আমাদের প্রশ্ন আছে কয়েকটি, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন। এরপর অতিথির এই প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে দাও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন, কমেন্টসে জানিয়ে দাও। আরেকটি কথা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টসে তোমাদের নাম জানিয়ে দেবে। এবং দেখা যাচ্ছে যে এখন তোমাদের সরাসরি ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি এখন থেকে তোমাদের দেখা যাচ্ছে অনেকে ক্লাস করতে পারো না, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, এবং ক্লাস করলেও তোমরা ভিডিওটি দেখতে পারো, কারণ এখানে অনেক কিছু তোমরা নতুন হয়তো জানতে পারো এবং সৃজনশীল প্রশ্নগুলোও জানতে পারবে। তো আশা করি তোমরা সাথে থাকবে এবং আমার এই ক্লাসটিকে তোমরা সাফল্যমণ্ডিত করার জন্য তোমাদের বন্ধুদেরও রেফার করবে, যেন সমস্ত বাংলাদেশের শিক্ষার্থী আমার এই লেকচার থেকে, আমার এই ক্লাস থেকে
উপকৃত হতে পারে। যদিও আমি আমার আসলে উন্নত মানের ক্যামেরাও ব্যবহার করি না, এরপরে উন্নত মানের ভিডিও এডিটর ও আমি না, এবং মানে উন্নত মানের ব্যাকগ্রাউন্ডও আমি তৈরি করতে পারি না। এটা আমার ছোট্ট একটা, এটা আমি নতুন তৈরি করেছি, ছোট্ট একটা রুম, সেখানে আমি একটু একটু নিজের মতো করে সাজানো না, এই জাস্ট একটু রাখ ঢাক করা এই। তো তোমরা অবশ্যই তোমাদের কাছে থাকবে যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করি না অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা নোটিফিকেশন আইকনটিও অন করে রাখবে, তাহলে আমি পরবর্তী ভিডিও দিলে অবশ্যই পেয়ে যাবে। এবং তোমাদের অনেক ভিডিও দেওয়া আছে, গ্রামারের কিছু ভিডিও তোমরা পাবে এখানে, যেগুলো খুব সহজে আমি মানে যেন গ্রামার বিষয়টিকে তোমরা খুব সহজে বুঝতে পারো, সেই বিষয়টিকে লক্ষ্য রেখে আমি বিভিন্ন ছন্দ, বিভিন্ন উদাহরণের সাথে মানে ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করেছি। এবং তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই বিষয়ে তোমাদের আবার নতুন ভিডিও করে দেবো, অথবা কমেন্টসে তোমাদের সম্ভব হলে কমেন্টসে তোমাদের উত্তরগুলো দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমাদের এই উদ্দীপকে পরবর্তী আরেকটি প্রশ্ন হচ্ছে, অতিথি কিছুতেই ভেতরে ঢোকার সাহস পেল না কেন? এটা আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমি সব দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এই যে কথাগুলো আসছে সেগুলো কিন্তু আমি সবই বর্ণনা করেছি। এরপর উদ্দীপকের মহেশের প্রতি গভীরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এরপর আমাদের উচ্চতর দক্ষতা ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের গফুরের সঙ্গে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো। আচ্ছা, একটুখানি তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের আরেকটি দেব যে তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, আমার কাছে একটি শিট আছে যেখানে তোমাদের জ্ঞানমূলক অনুধাবন সহ, মনে করো যে তোমাদের সংক্ষিপ্ত এক কথায় প্রশ্ন উত্তর সহ অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে। তোমরা যদি তোমাদের ইমেইল নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে এগুলো দিতে পারি, উত্তর সহ আছে, এবং তোমরা এটা প্র্যাকটিস করলে তোমাদের এই বিষয়, এই অতিথি স্মৃতি গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে। আমার কাছে 23টি প্রশ্ন সহ উত্তর সম্বলিত, মানে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্বলিত শিট আছে। তোমরা যদি চাও কমেন্টস বক্সে তোমাদের অবশ্যই ইমেল নাম্বারটি কমেন্টস করে জানিয়ে দাও, আমি তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।